মন্দিরে অপর্ণা আর্যকে দেখে নিজেকে আড়াল করার জন্য মুখে আবির লাগিয়ে নেয়। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য মানছি অর্ক এবং তার মায়ের সামনে সকলের সামনে বলতে থাকে, অর্ক, অপর্ণার প্রমোশনের অনারে আমি একটা অফিসে পার্টি থ্রো করতে চাই। তখন অর্ক বল, দাদা এটা তো দারুণ ব্যাপার। এদিকে মানছি মনে মনে বলছে, অর্কের কালকের ব্যাপারটা নিয়ে কথা বললেই এরা কায়দে করে এড়ে যাচ্ছে যে ঠিক আছে পরে জেনে নিও, আমি জানি পরেও এরা কিছু বলবে না, এইভাবে কায়দা করে কাটিয়ে যাবে। তখন আর্যর মা বলতে থাকে, আচ্ছা আর্য, অপর্ণার প্রমোশন কিন্তু একা হয়নি, দুইজনের কিন্তু হয়েছে, ওরা কিন্তু মাইন্ড করবে, বুঝতে পেরেছ? তারা তো তিনজনেরই প্রমোশন হওয়া উচিত। তখন আর্য বলে, মা তুমি ঠিকই বলেছ, কিন্তু এই দুজনের প্রমোশন আগেও হয়েছে, এইভাবে প্রমোশন পেয়ে পেয়ে ওরা এই জায়গাতে আসছে, তাই অফিসে আগেও সেলিব্রেশন হয়েছে, ওদের নিয়ে অফিসে আগেও সেলিব্রেশন হয়েছে, তাই আমি চাই এই সেলিব্রেশনটা শুধু অপর্ণার জন্য। তখন অর্ক বলে, একদম ঠিক বলেছ দাদা, সত্যি কথা বলতে অপর্ণা তো কম বয়সে এবিপি হয়েছে, তো বিশাল ব্যাপার, আর এটা সেলিব্রেশন করার মতোই মা। তখন আর্য বলে, ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও, সব কিছু রেডি করতে হবে তো। তখন ওই মুহূর্তে মানছি বলে, আমিও যাব তোমাদের সঙ্গে সেলিব্রিটি অনুষ্ঠানে। তখন অর্ক বলে, তুমি যাবে? আর তখন মানছি বলে, কেন কোনো সমস্যা? তখন মানছি বলে, তুমি অফিসের পার্টিতে গিয়ে কী করবে? আর তখন মানছি বলে, অফিসের অনুষ্ঠানে যেতে পারি আর পার্টিতে যেতে পারি না। যা শুনে অর্ক বলে, না না, ওই দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে, তাই না? তখন মানছি বলে, সে যাই হোক, কালকে যে আমার অভিজ্ঞতা হয়েছে না, তারপর আমি তোমাকে একা ছাড়বো না। আর তখন আর্যর মা বলে, একা কোথায় মানুষই? তখন আর্যর মা বলে, একা কোথায় মানুষই, ও তো একা নয়, আর্যও তোর সঙ্গে যাচ্ছে, তাছাড়া অফিসে তো সবাই আছে। আর তখন অর্ক বলে, আমি একা হলাম নাকি? তাহলেও একা হলো কি করে? তখন আর্য বলে, ঠিক আছে, মানছি যখন যেতে চাচ্ছে কোনো অসুবিধা নেই, যাবে। তখন মানছি খুশি হয়ে যায়। এদিকে মানছি খেতে বসে মনে মনে বলছে, অপর্ণার অনারে আর্যদা আলাদা পার্টি দেবে, মানে জল অনেক দূর গড়িয়েছে, অপর্ণার সঙ্গে এখন থেকেই যোগাযোগটা বাড়াতে হবে, ভালো করে চিনিয়ে বুঝে নিতে হবে ওকে, তারপরে ঠিক সময় ঠিক চালটা আমি চালাতে পারবো। এটা বলে মানছি মিটিমিটি হাসতে থাকে। এদিকে অফিসে সবাই চলে এসেছে, অপর্ণার উপলক্ষে বড় করে পার্টি আয়োজনও শুরু করে দিয়েছে, কেক কাটা থেকে শুরু করে সব আয়োজন করছে অফিসের সবাই, বিশেষ করে স্পেশালি আর্য হাতে হাতে কাজ করছে। এটা দেখে মানছি অবাক হয়ে যাচ্ছে। সব শেষে গোলাপ ফুলের পাপড়ি প্লেটটা একদম দরজার উপরে রেখে দেয়, যাতে অপর্ণা যখন আসবে তখন গোলাপ ফুলগুলো অপর্ণার শরীরে একদম ছিটিয়ে পড়ে। কিন্তু এটা দুর্ভাগ্যবশত এটা অপর্ণার হলো না, হলো মীরার, কারণ ওই মুহূর্তে মীরা চলে আসে, দরজা খুলে মীরার শরীরের উপর সবগুলো গোলাপ একদম ছড়িয়ে ছিটে পড়ে যায়, যেটা দেখে আর্য অবাক হয়ে যায় এবং অফিসের সবাই অবাক হয়ে যায়। তখন মীরা ভিতরে এসে বলে, থ্যাংক ইউ, বাট এসব এত কিছু কি আমার জন্য? তখন মানছি বলে, মীরা তুমি না ভুল সময় চলে এসেছো, এই এত কিছু অ্যারেঞ্জমেন্ট না যা দেখছো এগুলো সব তোমার জন্য নয়, এগুলো অপর্ণার জন্য। যা শুনে তো মীরা অবাক হয়ে যায় এবং মীরা অনেক রাগান্বিত হতে থাকে। রাগান্বিত হয়ে আর্যকে মীরা বলে, আমাদের কোম্পানির সব থেকে কম বয়সী এবিপি বলে কথা, তাই না? তখন মীরা বলে, এবিপি মানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অপর্ণা? তখন আর্য বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, রাজনন্দিনী নতুন ব্রাঞ্চের উদ্বোধনের দিন করা হয়েছে, তোমাকে তো ইনভাইট করা হয়েছিল, তুমি আসোনি, পরে তো অফিসেও আসতে পারছিলে না। তখন মীরা বলে, এই ডিসিশনটা নিশ্চয়ই তোমার আর্য, সরি আমার না এই প্রশ্ন করাটা উচিত নয়। আর তখন অর্ক বলে, তুমি কি বলছো, তুমি দাদাকে এভাবে কেন কথা বলছো? তখন মীরা বলে, আমি কেন বলবো, সবাই বলবে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হওয়ার ওর কোনো যোগ্যতা আছে? এই পজিশনটা পেতে গেলে অনেকটা হার্ডওয়ার্কের দরকার, আর লাইফের না অর্ধেকটা সময় কেটে যায়। তখন আর্য বলে, আমি কিন্তু হুটহাট করে সিদ্ধান্ত নেইনি মীরা। তখন মীরা বলে, হ্যাঁ বুঝতেই তো পারছি, তুমি ভেবেচিন্তে ঠান্ডা মাথায় এই ডিসিশনটা নিয়েছো, বাট ওকে এই পজিশনটা দিতে গিয়ে অফিসে যারা ডিজার্ভ করে এই পজিশনটা তাদেরকে তো দেওয়া হয়নি। তখন অর্ক বলে, আমরা কিন্তু অফিসের ম্যাক্সিমাম লোকজন দাদার ডিসিশনটা সাপোর্ট করেছি, কারণ অপর্ণা নিজের যোগ্যতায় কাজ করে দেখিয়েছে। আর তখন মীরা বলে, বাট অর্ক একটা কাজে সাকসেসফুল একেবারে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারে, আমার ডাউট রয়েছে এই রেসপন্সিবিলিটি ও নিতে পারবে বলে আমার মনে হয় না, আমি লিখে দিতে পারি ও কখনো এটা পারবে না। তখনই ওইখানে অপর্ণা চলে আসে। অপর্ণাকে দেখে আর্য অবাক হয়ে তাকিয়ে থাকে, আর মীরা তো রাগান্বিত চোখে অপর্ণার দিকে তাকিয়ে আছে। মীরা তখন অপর্ণাকে বলে,
তা অপর্ণা বসু আমাদের নতুন এবিপি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এবিপি কত বড় একটা দায়িত্ব, ইনফ্যাক্ট এর ভারটা কত তুমি জানো? তোমার নামের আগেই এই ডিজিগনেশনটা পেয়ে গেলে। কনগ্রেট অপর্ণা, তুমি চালাক আমি জানতাম, তুমি এত চালাক তা আগে জানতাম না। তুমি এভাবে নিজের স্বার্থসিদ্ধি করে নিলে আমি ভাবতেও পারিনি অপর্ণা। তুমি ভেরি ক্লেভার, খুব চালাক আমার ডিসিশনের উপরে। তখন আর্য বলে, শোনো মীরা, আমার ডিসিশনের উপরে না আমি কারো মতামত একদম পছন্দ করি না। একটাও কথা নয়, বুঝতে পেরেছ? আর একটাও কথা বলবে না। এবিপি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদটা কিন্তু আমি ওকে দিয়েছি, ও আমার থেকে কিন্তু কোনো প্রমোশন চাইনি। আরেকটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এই সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যতটা তোমার ততটা কিন্তু অপর্ণার, বুঝতে পেরেছ? যা শুনে মীরা অবাক হয়ে যায়। তখন অর্ক রাগান্বিত হয়ে যায়, বলছে, মীরা তুমি কি ভুলে গিয়েছ? তুমি তোমার নিজের দিকটা দেখো, অলরেডি একটা কাণ্ড ঘটিয়েছ, তার মধ্যে অবিশেষে এইভাবে তুমি আবার শুরু করে দিলে। যা শুনে মীরা অনেক কষ্ট পায়, আর তখন রাগান্বিত হয়ে মীরা ওইখান থেকে চলে যায় আর রুমের ভিতরে সে খুব রাগান্বিত হতে থাকে। এদিকে আর্য বলে, অপর্ণা এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমার জন্যই। তখন অর্ক অপর্ণাকে বলে, অপর্ণা আসলে সেদিন অ্যাচিভমেন্টে না, তোমার অ্যাচিভমেন্টটা ঠিকমতো সেলিব্রেটি করা হয়নি, তাই দাদা এসব আইডিয়াটা দিয়েছে। আর তখন আর্য বলে, এনিওয়ে ঠিক আছে, তোমরা সবাই এসো। অপর্ণা এসো, অন্তত কেকটা কাটা যাক। আর তখনই কেকটা কাটতে যাবে আর্য, অপর্ণা বলে, দাঁড়ান স্যার, 1 মিনিট, আমি এবার মীরা ম্যামের সাথে একটু কথা বলতে চাই, আলাদা করে পার্সোনালি। এই আশা করছি আমাকে পারমিশনটুকু দিবেন। তখন অপর্ণা পারমিশন নিয়ে মীরার কাছে চলে যায়। এদিকে আর্য এবং অর্ক অবাক হয়ে তাকিয়ে থাকে, এদিকে মানসিও অবাক হয়ে যায়। অন্যদিকে মীরা নিজে একা একা কথা বলছে, অপর্ণার প্রতি খুব রাগ হচ্ছে। বলছে, একটা হাঁটুর বয়সী মেয়ে এত বড় পোস্ট দিয়ে দিল, মানে নিজের কোম্পানি বলে যা ইচ্ছে তাই করবে, মানে অপর্ণাকে কি করে? ও তো এটা ডিজার্ভই করে না। সব কিছুতে একটা লিমিট রয়েছে, বুঝতে পারছি না অপর্ণাকে কি করে দিল এটা আর্য। আর তখনই অপর্ণা বলে, আমি আসতে পারি ম্যাম? আর তখন বলে, তুমি এসেছো এবিপি, আমার কাছে আসার জন্য তোমার পারমিশন নেওয়া দরকার নাকি? তুমি তো আমাকে লজ্জায় ফেলে দিলে। তখন অপর্ণা বলে, আপনি তো আমার এখনো বস, তাছাড়া না আমি আপনার বয়স থেকে অনেক ছোট, তাই আপনাকে আমি অসম্মান কি করে করি বলুন তো? তখন মীরা বলে, খুবই তো সেন্সিবল দেখছি। এতই যখন সেন্সিবল, তাহলে তোমার বলা উচিত ছিল না যে আমি এই পোস্টটা নিব না? তোমার না দম আছে বলতে হবে, কারণ এই কয়েক মাস এসেই তুমি জয়েন করেছো, তাতেই তুমি এই বড় পজিশনটা পেয়ে গেলে। দেখো অপর্ণা, আমাদের এই কর্পোরেট সেক্টরে না সবাই প্রফেশনালি কাজ করে, তাই যখন যে ভুল করে সেটার ক্ষমা কিন্তু চেয়ে নেয়। হ্যাঁ, আমিও ভুল করেছি, আমি সেটা স্বীকারও করি, নিজের পানিশমেন্ট নিজেই দিয়েছি। আমি তোমার কাছেও ক্ষমা চেয়েছি অপর্ণা, ইনফ্যাক্ট আর্যর কাছেও ক্ষমা চেয়েছি। আর আর্য আমাকে বাড়িতে গিয়ে জয়েন করতে বলেছে বলে অফিসে আমি এসেছি। আমি তো আমার ভুলটা স্বীকার করেছি, মেনে নিয়েছি, বাট তুমি কেন মানলে না অপর্ণা? তোমার মনে হয় তুমি এত বড় দায়িত্বটা পেতে পারো? আর তখন অপর্ণা বলে, স্যারের মনে হয়েছে আর আমারও মনে হয়েছে যে দায়িত্বটা আমি সামলাতে পারবো। তবে আপনার যদি এখনও মনে হয় যে আমি দায়িত্বটা সামলাতে পারবো না বা আমি পোস্টের জন্য যোগ্য নেই, তাহলে আমি প্রমাণ করে দেব নিজেকে। তখন মীরা বলে, বাহ, প্রমাণ করবে? কিন্তু কি করে করবে? তাও আবার রাজনন্দিনীর মতন এত বড় একটা ব্র্যান্ডে কিভাবে তুমি প্রমাণ করবে? কি করে চালাতে হয় তোমার কোনো ধারণা আছে অপর্ণা? ধারণা নেই তো না? তুমি এবিপি চেয়ারে বসলে কারণ এখানে তোমাকে সবাই ফেভার করে, এখানে সবাই তোমার পরে কথা বলে। তুমি কি এই ফেভারটা অন্য কোম্পানিতে পেতে, তোমাকে না 2 দিনে তাড়িয়ে দিত, কারণ তোমার কোনো নলেজ নেই। আর তুমি মুখে যাই বলো না কেন অপর্ণা, এটা তুমি খুব ভালো মতোই জানো এই সব কিছুই সত্যি। আর তখন অপর্ণা রাগান্বিত হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে। শোনো অপর্ণা, আর্য তোমাকে রাজনন্দিনী ব্র্যান্ডের দায়িত্ব তোমাকে দিয়েছে, এত বড় একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের সব কিছু কি তুমি জানো না, তাই না অপর্ণা? এই ব্র্যান্ডের কিভাবে প্রমোশন হয় সেটা তুমি কি বলতে পারবে? তোমার কোনো ধারণা আছে এটার ব্যাপারে? কতগুলো মানুষের পরিশ্রম থাকে এই কোম্পানিতে, কত কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, এই সব কিছুর ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? ধারণা যদি নাই থাকে তাহলে এবিপি হওয়ার যোগ্য তুমি নাও। তুমি জানো কত ফরেন কান্ট্রিজ এর সাথে ডিল করা হয়, কিভাবে তাদের কনভিন্স করা হয় প্রোডাক্ট বিক্রির জন্য? এসব কিছু জানা ম্যাজিক নয় অপর্ণা, এতে লাখ লাখ টাকা খরচ করা হয়, বিজনেস ম্যানেজমেন্ট খরচ করে। বাট তুমি কি করে এতটা কনভিন্স পেয়ে গেলে একটু বলবে? মানে জাস্ট আর্য তোমাকে ফেভার করেছে এজন্য? তারপরও মনে করতাম তুমি বড় কোনো বিজনেস ফ্যামিলির মেয়ে হতে, তাও তো না। তোমার বাবা একজন শাড়ি বিক্রি করে, সে বড় কোনো বিজনেস তো করে না, তাই না?
তুমি একটা কলোনির মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একজন মেয়ে। তোমার মনে হয় এরকম একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এবিপি চেয়ার তুমি সামলাতে পারবে? শোনো অপর্ণা, দাঁড়ান মীরা ম্যাডাম, আপনি তো এতক্ষণ অনেক কথা বলেছেন, এবার আপনি আমার কথাটা শুনুন। তুমি বলবে আর আমি শুনবো? তখন অপর্ণা বলে, হ্যাঁ ম্যাম, আমার কথাটা শোনা জরুরি, তবে এখানে নয়, আপনি আসুন, আমার সঙ্গে আসুন। তুমি যেতে বলবে আর তোমার পিছু পিছু যাব? তখন অপর্ণা বলে, হ্যাঁ, এই প্রথমবার বলবো, এই শেষবার বলবো, তবে রিকোয়েস্টটা আপনি আমার রাখবেন, আর আপনাকে রাখতেই হবে। এই বলে অপর্ণা চলে যায়, আর মীরাও পিছে পিছে আসে। তখন অপর্ণা রুমে এসে আর্য এবং সবাইকে বলতে থাকে, মীরা, মিস মীরাকে আমি সম্মান করি এবং সিনিয়র হিসাবে এখনও মানি, তাই ওনার কথাটা আমি মানতে চাই। উনি মনে করে এই এবিপি পদ আমি যোগ্য নই, তাই আমি নিজেকে এই পদে রাখতে চাই না। যা শুনে আর্য অবাক হয়ে যায়। তখন অপর্ণা বলে, স্যার, আপনি ভাববেন না আপনার সিদ্ধান্তকে আমি অমান্য করছি। আমি আমার যোগ্যতা প্রমাণ করে তারপরে এই পোস্টটা নিতে চাই। তখন আর্য বলে, তুমি কিভাবে প্রমাণ করবে? তখন অপর্ণা বলে, স্যার, আমি 7 দিনের মধ্যে 25% সেল বাড়িয়ে দেবে রাজনন্দিনীর। যা শুনে তো অবাক হয়ে যায় আর্য, বলছে এতই সহজ কথা? তখন অর্ক বলে, হ্যাঁ অপর্ণা, এতটা কিন্তু সহজ নয়। তখন অপর্ণা বলে, স্যার, আমাকে 7 দিন সময় দিন, আমি 7 দিন সময় চেয়ে নিচ্ছি। তো রিকোয়েস্ট করতে থাকে অপর্ণা। আর তখন অর্ক বলে, দাদা দিয়ে দাও, একটাবার সুযোগ মনে হয় অপর্ণাকে দেওয়া উচিত। আর তখন আর্য বলে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা মীরা, তোমাকে কে সাহস দিয়েছে যে কে যোগ্য অযোগ্য তুমি একথা বলার? তুমি অনেকদিন ধরে চাকরি করো, তুমি কি এতটুকু বুঝতে পারছো না যে তোমার মতামত নিয়ে আমি কোনো কাজ করি না? আমার মতামতকে আমি মূল্যায়ন করি, তুমি কেউ নয়, বুঝতে পেরেছ? আর তখন অপর্ণা বলে, স্যার, আমি তো বলেছি আমি আমার যোগ্যতা দিয়ে প্রমাণ করে এই পোস্টটা নিতে চাই। আমি চাই না আপনার কোনো অসম্মান হোক বা আমারও কোনো অসম্মান হোক। তখন রিকোয়েস্ট করে পারমিশন পেয়ে যায় অপর্ণা। তখন অপর্ণা এখান থেকে চলে যায়। এদিকে মীরাও খুব অপমান হতে থাকে। রুমে চলে আসে মীরা। তখন সাথে সাথে মানসি চলে আসে। মানসিকে দেখে মীরা অবাক হয়ে যায়। তখন বলে, মানসি তুমি? তখন মানসি বলে, হ্যাঁ, আমি আসতেই পারি। তখন মীরা বলে, কিছু কি বলবে? তখন মানসি বলে, হ্যাঁ, তুমি এত বোকা কেন? আমি তোমাকে অনেক স্মার্ট মনে করতাম, সবসময় সব কথা যে বলতে হয় না, এটা তুমি কেন বুঝতে পারলে না মীরা? কেন এর বোকামিটা করলে? আর্যদার ডিসিশনে তুমি কেন বাড়াবাড়ি করলে? হ্যাঁ, তুমি হয়তো আর্যদার সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারতে, এটা তোমার অধিকার রয়েছে। তখন মীরা বলে, অধিকার থাকলেও ওই হাঁটুর বয়সী মেয়েকে এই পজিশন দেওয়াটা কি ঠিক হয়েছে? তুমিই বলো। আর তাছাড়া জানো, আর্যকে না আমি আর হাতের বাইরে করতে চাই না, ওকে আমি নিজের করেই রাখতে চাই। তুমি দেখছো না ও দিন দিন অপর্ণার প্রতি ঝুঁকে পড়েছে? যা শুনে মনে মনে মানসি বলতে থাকে, এ দেখি দুজনেই হাবুডুবু খাচ্ছে। এদিকে অপর্ণা তো বাইরে চলে আসে, সে মন্দিরে যাবে। তখন আর্য বলে, আচ্ছা অপর্ণা, তুমি রাগ করেছো? তুমি এখন আমার উপর অভিমান করে আছো? সেদিন তোমার সঙ্গে আমি ঠিকমতো দেখা করতে পারিনি। তখন অপর্ণা বলে, না স্যার, একদমই না, আমি আমার যোগ্যতা দিয়েই পজিশনটা নিতে চাই। আমি চাই না কেউ আপনাকে অসম্মান করুক বা আমাকে অসম্মান করুক। তখন আর্য বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে মন্দিরে যাব। তখন অপর্ণা বলে, একদমই না স্যার, আমি এটা একাই যাব, কারণ আমি আর আপনার সঙ্গে এক্সট্রাভাবে যোগাযোগ করতে চাই না, যাতে কেউ আমাদের দেখে মন্দ বলুক। আর আপনার সঙ্গে স্যার আমি 7 দিন কোনো দেখা করব না। আপনি আমাকে আমার প্রমিসটা রাখার অবশ্যই সুযোগ করে দিবেন, আশা করছি। এটা বলে অপর্ণা চলে যায়, আর আর্য কষ্ট পায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় অপর্ণা কি নিজের চ্যালেঞ্জ রাখতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।